সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস নিয়ে কথা বলি। এই আলোচনায় আপনারাও আমার সাথে যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখবেন, টেলিভিশনের পর্দায় যে নাম্বার, সেই নাম্বারে লিঙ্ক করে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। এবং যদি আইন বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, তো প্রশ্ন করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিতে। একটা কথা মনে রাখবেন যে এই অনুষ্ঠানে আমরা যে পরামর্শ দেই, এটা কিন্তু একটা শুধু ধারণা মাত্র। কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখার সুযোগ আমাদের হচ্ছে না। এমনকি আমরা ফেস টু ফেস কথা বলে যেমন অনেক সম্পূরক বা পরিপূরক প্রশ্ন করার যে সুযোগ, সেটা আমাদের হচ্ছে না। তো এই কারণে আমাদের পরামর্শ বলে ভিত্তি করে কোনো কঠিন সিদ্ধান্ত, কোনো বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। অভিজ্ঞ কোনো আইনজীবীর সাথে পরামর্শর কোনো বিকল্প নেই। তবে আমরা একটা মোটামুটি ধারণা দিই, সেই ধারণার থেকে নিয়ে হয়তো আপনারা আরও পরবর্তীকালে ভালো কারোর সাথে কথা বলে এ ব্যাপারে আরও অ্যাডভাইস নিতে পারেন। তো আশা করি কেমন সবাই ভালোই আছেন। ব্রিটেনে তো মোটামুটি শীত পড়া শুরু করেছে। গতকাল তো লন্ডনে বোধহয় রাতেই তাপমাত্রা 4 ডিগ্রিতে নেমে এসেছিল। বাংলাদেশেও আমরা দেখছি যে কোনো কোনো অঞ্চলে বেশ ঠান্ডা পড়েছে, জনজীবন বিপর্যস্ত হচ্ছে। তো ঠান্ডার জন্যে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এখানে আছেন অনেকেই যাদের অবশ্য ফ্লু ভ্যাকসিনেশন নেওয়া উচিত, তারা ফ্লু ভ্যাকসিনটা নিয়ে নেবেন। জিপি এবং বিভিন্ন ফার্মাসিতে আপনি বিনা মূল্যে এই ফ্লু ভ্যাকসিনটা নিতে পারেন। তো দেখি এখন কিছু টুকটাক আপডেট নিয়ে আমরা কথা বলি। একটা আপডেট নিয়ে আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে যে ধারণা করা হচ্ছে যে ইমিগ্রেশন ট্রাইব্যুনালে তাদের যে ওয়ার্কলোড, সেটা 53% বেড়ে যাবে। 53% যেটা বাড়বে, এটা মনে করা হচ্ছে এর বেশিরভাগ কেসগুলি হবে অ্যাসাইলাম। তার মানে আমরা ধারণা করতে পারি যে আগামীতে প্রচুর পরিমাণের অ্যাসাইলাম কেস কিন্তু রিফিউজ হবে। আমরা দেখেছি গত বছর যে ব্যাপক হারে মানুষকে অ্যাসাইলাম গ্রান্ট করা হয়েছে, যেটা অনেক সময় আমরা নিজেরাও বিস্মিত হয়েছি যে আমরা যখন একজন আইনজীবী হিসাবে কাউকে পরামর্শ দেই, আমরা তখন অবশ্যই দেখি যে কেসটা অনুযায়ী, মানে আমরা কিভাবে দেখি যে একটা কেসে কারোর পাওয়ার সম্ভাবনা আছে কিনা। বিভিন্ন আমরা জিনিস দেখি যে কেসটা রিফিউজি কনভেনশনের মধ্যে আসবে কিনা, বা কেসের মধ্যে কোনো ধরনের আমরা যেটা বলি তথ্যগত ভুল আছে কিনা, বা যেটাকে আমরা বলি কনসিস্টেন্সি, অর্থাৎ যিনি অ্যাসাইলাম সিকার তিনি তার যে বিভিন্ন সময় যে বক্তব্য রেখেছেন, যে বক্তব্যের মধ্যে স্ববিরোধিতা আছে কিনা, এগুলো আমরা দেখি। আবার দেখি যে দেশে গেলে তিনি নিরাপদ হতে পারবেন কিনা, তিনি সরকারের কাছ থেকে কোনো রকমের নিরাপত্তা পাবেন কিনা, বা অন্য কোথাও তার নিজের জায়গা থেকে ঘুরে অন্য কোথাও চলে গেলে তিনি নিরাপদ থাকবেন কিনা। তো যাই হোক, এসবের উপরে ভিত্তি করে আমরা কাউকে অ্যাডভাইস করে থাকি যে কারোর অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা কতটুকু। তো আমরা গতবার দেখেছি এরকম অনেক কেসে যেখানে এই ধরনের কেসের কোনো মেরিট ছিল না, আমরা বলতে পারতাম যে আপনার আসলে আপনি যে কেসটা আমাদেরকে বলছেন, আপনার তথ্য প্রমাণাদির ভিত্তিতে এই কেসে কিন্তু জেতা পাওয়া খুব কঠিন। দেখা গেছে সেই ধরনের কেসেও হোম অফিস ভিসা গ্রান্ট করেছে। গত বছর আমাদেরকে বলা হয়েছে, একটা স্ট্যাটিস্টিক্স থেকে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে যে 62,000-এর মতো অ্যাসাইলাম বোধহয় গ্রান্ট হয়েছে, যেটা সর্বোচ্চ রেকর্ড। এখন আবার আমরা দেখছি যে অ্যাসাইলাম পাওয়ার যে পার্সেন্টেজটা কিন্তু কমে এসেছে, এবং অনেক যে ধরনের কেসে আগে তারা চোখ বুজে আপনাকে ভিসা দিয়ে দিত, সেই সমস্ত কেসগুলো তারা এখন রিফিউজ করছে। খালি রিফিউজ করছে না, আমরা দেখছি যে আগের মতো এত ডিটেল আমরা কোনো ডিসিশন লেটার পাই না। আগে তো প্রায় দেখেছি 20-25 পাতারও কিন্তু ডিসিশন লেটার হতো। এখন খুব স্বাভাবিকভাবে 3-4টে পয়েন্ট ধরে বলে যে তুমি যেটা বলেছো এটা কনসিস্টেন্ট না, তোমার আগের অ্যাকাউন্টের সাথে এটা কন্ট্রাডিক্টরি, তোমাকে বিশ্বাস করলাম না। এইভাবে খুব একটা ধারাবাধা একটা
কিছু কথা বলে গদবাধা কিছু কথা বলে অ্যাপ্লিকেশনটাকে রিফিউজ করছে। তো এই যে তারা যে বলেছে যে 53% মতো ওয়ার্কলোড বেড়ে যাবে ট্রাইব্যুনালের, সেটা কিন্তু আমরা বলছি যে এটা মূলত এই যে অ্যাসাইলাম কেসগুলো রিফিউজ হবে সেটার কারণে। এবং আমরা বলবো যে এই অ্যাসাইলাম কেসগুলিকে ডিল করার জন্যে নতুন জাজ কিন্তু নিয়োগ পেয়েছে। আমরা জানি যে প্রায় 70 জনের মতো নতুন জাজ আদালতে নিয়োগ পেয়েছেন, তাদের ট্রেনিং চলছে। আর একটা জিনিস যে যারা আইনজীবীরা যারা লিগাল এইড আন্ডার কাজ করে তাদেরকে ইনসেন্টিভ দেওয়ার জন্য এই প্রথম 30 বছরের পরে দেখা যাচ্ছে যে 10% মতো লিগাল এইডের ফি ইনক্রিজ করা হয়েছে। যাই হোক, আমাদের এই ধরনের আপডেট। আর আপনারা জানেন যে ই ভিসা নিয়ে নানা ধরনের সমস্যা চলছে। বলা হচ্ছে যে ই ভিসার জন্যে তারা বোধহয় সময় বাড়াবে, বাট এই বিষয়ে সর্বশেষ আপডেট আমার কাছে এখন এসে পৌঁছায়নি। হয়তো আমরা আগামী অনুষ্ঠানে এটা নিয়ে কথা বলতে পারবো। বাট ই ভিসা নিয়ে যে একটা বিরাট ডিজাস্টার হবে এটা কিন্তু আমরা অনেকেই আশঙ্কা করছি। তো দেখি আমাদের কোনো করার অপেক্ষা করছেন কিনা। অপেক্ষা না করলে আমরা আরও কিছু আপডেট নিয়ে কথা বলবো। আমি স্টুডিও জিজ্ঞাসা করি কোনো কলার কি ওয়েট করছেন? আচ্ছা, মনে হচ্ছে কোনো কলার নাই। তো আমরা আবার আপডেটে যাই। সম্প্রতিকালে একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে জুলাই থেকে সেপ্টেম্বরে কেয়ার ওয়ার্কার এবং স্টুডেন্ট যে সংখ্যা, তারা এই যে আসার সংখ্যা কিন্তু কমে গেছে, যথেষ্ট পরিমাণে কিন্তু কমে গেছে। আমরা জানি যে নানা কারণে স্টুডেন্টদের উপরে এবং যারা কেয়ার ওয়ার্কার, হেলথ এবং কেয়ার ওয়ার্কারদের উপরে নানা রকম চাপ ছিল। বিশেষ করে স্টুডেন্টরা তারা যে পরিবার নিয়ে আসতে পারছেন না, কেয়ার ওয়ার্কাররা যে পরিবার নিয়ে আসতে পারছেন না, এই কারণে আমার মনে হয় যে অনেকেই আমাদের কমিউনিটি থেকে যারা আসতে চেয়েছেন তাদের আসার ইনসেন্টিভটা কমে গেছে। এই কারণে এই সমস্ত রুটে আমরা দেখছি যে অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক কমে গেছে। আপনারা জানেন যে আমরা দেখেছি যে বেশ কিছু স্ক্যান্ডাল বা বেশ কিছু খবর আমরা পেয়েছি যে যেখানে অনেকে স্টুডেন্ট ভিসাতে দেশে এসে আদৌ পড়াশুনো করেনি, এবং কতগুলো বিশ্ববিদ্যালয়ের কথা আমরা জানি যেখানে বলতে গেলে বাংলাদেশি স্টুডেন্টের সিংহভাগই তারা কোর্সে যোগদান করেনি বা কোর্সে যোগ দেওয়ার পরে 1-2 মাস ক্লাস করে তারা বাদ দিয়েছে। এদের কেউ কেউ আমরা জানি যে তারা অ্যাসাইলাম চেয়েছেন, এবং আরও কেউ কেউ আমরা জানি যে অবৈধভাবে ফ্রান্স বা অন্যান্য ইউরোপের দেশগুলিতে চলে গেছেন। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমি এমনকি ফেসবুকে বিজ্ঞাপনও দেখছি যে যেখানে বলা হচ্ছে যে আপনি ইংল্যান্ডে এসেছেন, লন্ডনে এসেছেন, আপনি কি ফ্রান্সে যেতে চান কিনা, যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। যেটা সব একটা মনে হয় একটা পদ্ধতি আছে যে অবৈধভাবে কী করে আপনি ফ্রান্স বা অন্য ইউরোপের দেশগুলিতে আপনি চলে যেতে পারেন। আমি জানি না ওই দেশের অভিবাসন আইন কতটা সহজ, হয়তো বা সহজ, সেই কারণে মনে করছি যে ব্রিটেন ছেড়ে ওইসব দেশে চলে যাওয়া উচিত। তবে আমি যে আশঙ্কা করেছিলাম 2021 এপ্রিলে যখন কেয়ার ওয়ার্কারদের ভিসাটাকে কেয়ার ওয়ার্কারের ক্যাটাগরিকে তারা শর্টেস্ট ক্যাটাগরিতে আনলো, তখনই আমরা বলেছিলাম যে শর্টেস্ট ক্যাটাগরি এটা হচ্ছে এই অজুহাতে অনেক দালাল গজিয়ে যাবে যারা বাংলাদেশ থেকে মানুষের কাছে বা অন্য দেশ থেকে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে এদেশে নিয়ে আসবে লোক, কিন্তু তারা এদেশে এসে দেখবে যে কাজ নাই এবং তারা খুব খারাপ অবস্থার মধ্যে থাকবে। তো আমি এখন দেখছি যে শত শত বাংলাদেশি বা পাকিস্তানি তারা এরকম ওয়ার্ক পারমিট নিয়ে কেয়ার ওয়ার্কার হিসেবে দেশে আসার পরে তারা কাজ পাচ্ছেন না, এবং দেখা যাচ্ছে যে তারা তখন কাজ না পেয়ে একটা মানবতার জীবনযাপন করছেন। অনেকেই বাধ্য হচ্ছেন অ্যাসাইলাম চাইতে। সেখানে মনে রাখবেন যে এই ধরনের অ্যাসাইলাম কেসগুলি কিন্তু অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে যায়, এবং দুর্বল হওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইমিগ্রেশন হিস্ট্রি খারাপ হয়ে যাচ্ছে। একবার এদেশে অ্যাসাইলাম ক্লেম করলে যেটা হয় আপনার ফিঙ্গারপ্রিন্ট ছড়িয়ে যায়, এবং সেটার কারণে ইউরোপের অন্যান্য দেশে কোনো কোনো সময় কানাডা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যাওয়া কিন্তু একটা সমস্যার সৃষ্টি করতে পারে। এই জন্য অ্যাসাইলাম হচ্ছে একটা বলতে পারে আমার একটা পয়েন্ট অফ নো রিটার্ন। ওখানে একবার গেলে সেখান থেকে আর ফিরে আসার উপায় থাকছে না। তো যাই হোক, আমরা জানি যে গত
সরকারের শেষ আমলে বাংলাদেশের সাথে ব্রিটিশ গভর্নমেন্টের একটা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং তারা ঐক্যমতে পৌঁছেছিলেন। সেটার ভিত্তিতে যে বাংলাদেশি নাগরিকদের অনেককেই তারা বিনা ইন্টারভিউ করায়, হাইকমিশনের সাথে ইন্টারভিউ না করায় তারা কিন্তু পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট থাকলে তারা দেশে পাঠিয়ে দিতে পারবে। এবং সেখানে বলা হয়েছিল যে 11,000-এর মতো বাংলাদেশিকে তারা ফেরত দেওয়ার কথা ভাবছে, এবং যারা এদেশে আসছে কেয়ার ওয়ার্কার বা ওয়ার্ক পারমিটে স্টুডেন্ট হিসাবে কিংবা যারা এই তিনটে ক্যাটাগরির ডিপেন্ডেন্ট হিসেবে আসেন, আসার পরে যারা অ্যাসালাম চেয়েছেন এদের অ্যাসালাম রিফিউজ করা হয়েছে। এবং বলা হয়েছে যে 95% অ্যাসালাম ক্লেম কিন্তু সেখানে ডিক্লাইন করা হয়েছে। আমরা এখনই জানি যে অন্যান্য ক্ষেত্রগুলিতে অ্যাসালাম ক্লেম কিন্তু ডিক্লাইন হচ্ছে, অন্যান্য রাষ্ট্রের অন্যান্য দেশের অধিবাসীদের ক্ষেত্রে। যেমন আমরা দেখতাম যে আফগানিস্তান থেকে কেউ আসলেই যে ভিসাটা পেত, সেটা এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমরা বেশ কিছু আফগান কিছু দেখছি যে ভিসা রিফিউজ হচ্ছে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে সিরিয়াতে সরকারের পরিবর্তন হয়েছে, বিদ্রোহীরা দেশটা দখল করেছে এবং সাবেক শাসক আসাদ সপরিবারে পালিয়ে গিয়েছেন রাশিয়াতে। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। তো আগে আমরা দেখতাম যে সিরিয়া থেকে কেউ এই দেশে আসলে অ্যাসালাম ক্লেম করলে তার খালি সিরিয়ার ন্যাশনালিটিটা প্রুভ করতে পারলেই তারা মোটামুটি ভিসা পেতেন। এবং এক্ষেত্রে আমি একটা কেস নিয়ে কথা বলতে পারি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেখানে একটা সিরিয়ান পরিবারের তাদের পরিবারে 2 বোন এবং একটা ভাই ছিল। এক বোন অলরেডি আমেরিকাতে গিয়ে সেখানে নাগরিকত্ব পেয়ে সেখানে সেটেল। পরের বোনটা তিনি ব্রিটিশ এবং এখানে তিনি একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন এবং তিনি ব্রিটিশ, এবং তার স্বামী এদেশে একজন বেশ নামকরা কনসালটেন্ট ডক্টর। তো তারা ফাইন্যান্সিয়ালি অনেক সলভেন্ট। তো সিরিয়াতে গৃহযুদ্ধ চলার সময় তাদের মা এদেশে আসেন অ্যাজ এ ভিজিটার। আসার পরে তিনি অ্যাসালাম চান। অ্যাসালাম চাওয়ার পরে সিরিয়াতে যেহেতু গোলযোগ চলছে, গৃহযুদ্ধ চলছে, এটার ভিত্তিতে তাকে তারা অ্যাসালাম দেয়। অ্যাসালাম দেওয়ার পরে যেটা হয়, উনি তখন ফ্যামিলি ইউনিয়ন পলিসির আন্ডারে তার স্বামীকে নিয়ে আসে এবং তারপরে তিনি তার ছেলেকে আনার জন্য চেষ্টা করে। ছেলের বয়স 28-29, সে কারণে ফ্যামিলি রিইউনিয়নে তিনি আসতে পারেননি। ফ্যামিলি রিইউনিয়নের নিয়ম ছিল যে বাচ্চা হতে হবে আন্ডার এজ না হওয়ার জন্যে এই অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়, এটাকে অ্যাপিল করা হয় হিউম্যান রাইটসে। তো এই অ্যাপিলে যাওয়ার পরে আমি যখন যে আর্গুমেন্টটা করি, ওয়ান অফ দ্য আর্গুমেন্ট ছিল যে এই যে হিউম্যান রাইটসের কনসিডারেশনে, আপনারা জানেন যে হিউম্যান রাইটসে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু কনসিডার করা হয়, যে বিষয়গুলি আমরা ইমিগ্রেশনের রুলের আন্ডারে কনসিডার করতে পারি না। এরকম বহুত কিছু কিন্তু হিউম্যান রাইটসের আন্ডারে কনসিডার করা যায়। তো আমার একটা আর্গুমেন্ট ছিল যে এই যে অ্যাপিলেন্ট তিনি আজকে বৈধভাবে দেশে আসতে চাচ্ছেন, হিউম্যান রাইটসে তার মা বাবা এবং বোনের সাথে জড়িত জয়েন করার জন্যে, তার নিজের দেশে তার অনেক সমস্যা, দেশে গৃহযুদ্ধ চলছে, কিন্তু তার ভিসাটাকে তুমি রিফিউজ করলে। কিন্তু এই লোকটাই যদি আজকে পালিয়ে ট্রাকে চড়ে যদি বা নৌকায় চড়ে যদি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে আসতো আর অ্যাসালাম ক্লেম করতো, তুমি কিন্তু তাকে বিনা প্রশ্নেই অ্যাসালাম দিয়ে দিতে। তো এই যে একটা ইস্যু যে সে অবৈধভাবে আসলে এসে অ্যাসালাম ক্লেম করলে অ্যাসালাম দিতাম, কিন্তু সে বৈধভাবে আসছে না, যদিও দেশের অবস্থা খুবই মানবিক পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় আছে, এটাকে তুমি যে দিচ্ছ না, এটা কিন্তু হিউম্যান রাইটসের কনসিডারেশনের মধ্যে আনতে হবে, কনসিডার করতে হবে। এটা শুনে দাস সাহেব আমাকে বলেন যে মিস্টার রেজা, এটা কি তোমার সাবমিশন? কীরকম সাবমিশন হলো? আমার হয় এটা আমার সাবমিশন। তখন উনি কিন্তু হোম অফিসের লয়ারকে জিজ্ঞাসা করেন, বলেন যে এই যে মিস্টার রেজা যে বলছেন যে এই লোকটা এই দেশে অবৈধভাবে আসলে সে অ্যাসালাম চাইলে তাকে অ্যাসালাম দেওয়া হতো, এটা কি ঠিক? তুমি কি একমত? তো হোম অফিসের লয়ার কিন্তু বিনা দ্বিধায় বলে দিল ইয়াস, তাই হতো। তখন আমি দাসকে বললাম, দেখেন যে হোম অফিসে কিন্তু স্বীকার করছে যে লোকটা দেশে আসলে অ্যাসালাম পেত। যদি সে অবৈধভাবে আসতো তাহলে তাকে ঠিকই অ্যাসালাম দিয়ে 5 বছরের জন্য ভিসা দেওয়া হতো, কিন্তু সেখানে বৈধভাবে আসতে চাচ্ছে এবং তার কারণও আছে এবং তার দেশের প্রবলেম আছে। তোমরা স্বীকার করছো যে সিরিয়াতে একটা মানবিক সমস্যা আছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে, এরপরও সে যেখানে বৈধভাবে আসতে চাচ্ছে তুমি তাকে না করছো। এই অ্যাপিলটা কিন্তু গ্রান্ট হয়েছে।
কিন্তু এখন সিরিয়াতে নতুন সরকার আসার পরে অনেকেই ধারণা করছে খুব শিগগিরই কিন্তু সিরিয়ানদের ক্ষেত্রে যে অ্যাসাইলামের একটা অ্যামনেস্টি চলছে এটাও হয়তো বন্ধ হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে যে অ্যাসাইলামটা কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। দেশের পরিস্থিতি যদি পরিবর্তন হয়, যেটা এই মুহূর্তে আমরা দেখছি বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে যখন সাবেক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন তখন অনেকেই আওয়ামী লীগ সরকারের সাথে তাদের দ্বন্দ্বের কারণে বা আওয়ামী লীগ সরকারের থেকে তাদের ভীতির কারণে তারা রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, অনেকে পেয়েছিল। এখন যাদের এখন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের কিন্তু সমস্যা হতে পারে। কারণ হোম অফিস তারা মনে করতে পারে যে এখন দেশে গেলে তাদের কোনো সমস্যা নাই, কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই। নতুন যে সব সরকার আছে এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা আসলে কোনো দলের সরকার নয়, এবং এই সরকার যে মানবাধিকার তারা দেবে না বা প্রোটেকশন দেবে না এটা মনে করার কারণ নাই। তো এই জন্যে সাবেক সরকারের সাথে বিরোধের কারণে বা সাবেক সরকার থেকে ভীতির কারণে হয়তো বা আমরা দেখব যে অদূর ভবিষ্যতে হয়তো অ্যাসাইলাম পাওয়াটা কঠিন হয়ে যাবে বা এখন হচ্ছেও। আমি যেমন সেদিনকে একটা কেসে আমরা গিয়েছিলাম, যে কেসে কিন্তু কোর্টের মধ্যে পরিষ্কারভাবে হোম অফিস বলল যে বাংলাদেশের পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তিত পরিস্থিতির আলোকে এখনকার কেসগুলিকে বিচার করতে হবে। আমরা জানি যে হয়তো বা হোম অফিস খুব শীঘ্রই বাংলাদেশের পর একটা নতুন পলিসি গাইডেন্স তারা দেবে। সেই পলিসি গাইডেন্সে তারা হয়তো বলবে বাংলাদেশের পরিস্থিতি কী ও সেই হিসেবে কী হয়। আমরা জানি যে এই দেশে খুব সাকসেসফুলি লবিং করার জন্যে ব্রিটিশ পার্লামেন্টের কিছু এমপি তারা পার্লামেন্টে একটা ব্যাপার তারা স্থাপন করেছেন, একেবারে উপস্থাপন করেছেন, যেখানে বলছেন যে বাংলাদেশে নাকি যারা ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ অমুসলিমদের পরে নাকি অত্যাচার করা হচ্ছে, এবং এটা নিয়ে আমরা জানি যে অনেক ধরনের কথাবার্তা বলা হয়েছে। বাংলাদেশে যে ধর্মীয় যারা সংখ্যালঘু বা অমুসলিমদের পরে অত্যাচার হচ্ছে এই ব্যাপারে অত্যন্ত ফলাও করে বিভিন্ন মিডিয়াতে খবর এসেছে। বিশেষ করে আমরা দেখেছি যে ভারতের বেশ কিছু মিডিয়া এই ব্যাপারে অত্যন্ত সক্রিয়, এটা নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ করেছে। এবং বাংলাদেশে যে কথিত অত্যাচারের কারণে ভারতে আমরা দেখেছি যে ত্রিপুরাতে বাংলাদেশের যে ডেপুটি হাইকমিশনারের ভবন সেখানে তছনছ করা হয়েছে। এখানে অনেক মানুষ গিয়ে অনেক হইচই করেছে এবং অনেক জিনিসপত্র নষ্ট করেছে। আমরা দেখেছি কলকাতার বাংলাদেশে ডেপুটি হাই কমিশনার বোধহয় ঘেরাও বা তার সামনে অবস্থান ধর্মঘট হয়েছে, এবং মুম্বাইতেও কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এ ব্যাপারে এরকম অনেক বিক্ষোভ হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার কড়া প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ বারে বারে বলছে যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখানে যেভাবে পাবলিসিটি করা হচ্ছে সেভাবে আসলে এটা হচ্ছে না। বাংলাদেশ কড়া প্রতিবাদও জানিয়েছে। ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু ভারতীয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু সবসময় বলা হচ্ছে, আবার দেখা গেছে এর পাশে কলকাতারও কোনো সাংবাদিক কোনো মিডিয়া আবার এই ধরনের যে সমস্ত রিপোর্ট পাবলিশ হচ্ছে সেই রিপোর্টের আলোকে তারা কিন্তু বলছে যে না, যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে সেগুলি আসলে সঠিক নয়। এখানে আবার যে আমরা বলি হিউমার স্ক্যানার, যে বাংলাদেশ যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমস্ত সংবাদ প্রকাশিত হচ্ছে ভারতবর্ষ থেকে, সেগুলি যে অধিকাংশগুলি যে গুজব, সঠিক নয়, এভাবে কিন্তু হিউমার স্ক্যানার পুরোপুরি তারা কনফার্ম করেছে। তো যাই হোক, এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমাকে বেশ কিছু মানুষ প্রশ্ন করেছিল যে বাংলাদেশ থেকে কেউ কোনো অমুসলিম আসলে তিনি এই যে সমস্ত রিপোর্টের আলোকে, যে ভারত থেকে যে সমস্ত রিপোর্ট আসছে সেটার আলোকে, এবং এই যে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশে অমুসলিমদের বলে অত্যাচার হচ্ছে এটা নিয়ে যে আলোচনা হচ্ছে, এটার পরিপ্রেক্ষিতে অ্যাসাইলাম ক্লেম করলে সেই অ্যাসাইলাম ক্লেমটা কতটা ভালো হবে। একজন কলার বোধে যুক্ত হচ্ছেন, আজকের প্রথম কলার, দেখি কে আছেন। হ্যালো কলার, হ্যালো। মনে হচ্ছে কলারকে আমরা হারিয়ে ফেলেছি, উনি আবার আসলে কথা বলবো। তো আমি যেটা বলছিলাম যে এটার ভিত্তিতে যদি কেউ অ্যাসাইলাম ক্লেম করেন, কেউ যদি বলেন যে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু একজন ব্যক্তি
এবং বাংলাদেশে যারা আমরা বলি যে মেজরিটি মুসলিমরা তারপরে অত্যাচার করতে সরকার কোনো পলিউশন দিচ্ছে না, এই ধরনের ক্লেমে কি হতে পারে? দেখুন, এইগুলি হচ্ছে আমরা বলবো কেস স্পেসিফিক, কারণ জেনারেলি যেহেতু দেখা যাচ্ছে না যে বর্তমান সরকার সরকারিভাবে কারোর উপরে অত্যাচার করছে বা কেউ অত্যাচার করলে সে ব্যাপারে কোনো মামলা মোকদ্দমা হচ্ছে না। আমরা দেখেছি যে সরকার একটা পরিসংখ্যানে বলেছে যে এই ধরনের ঘটনার সাথে জড়িত আছে এরকম বেশ কিছু ব্যক্তিবর্গের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি মন্দির এবং বিভিন্ন স্থাপনাকে পাহারা দেওয়ার জন্যে মুসলিম ছাত্ররা বা মুসলিম জনগোষ্ঠীরা তারা কিন্তু সক্রিয় হয়েছেন। তো তারা বলতে পারে যে ঠিক আছে, বাংলাদেশে হয়তো কিছু ঘটনা ঘটছে। একজন কলার যুক্ত হচ্ছেন, কলারকে নিয়ে নিই। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন, আপনি কি জানতে চাচ্ছেন? আমার একটা প্রশ্ন ছিল। আমার একটা আপিল ছিল প্রায় 2 মাস আগে, তো এখানে আপিলটা আমার রিফিউজ হয়েছে ফার্স্ট ট্রাইব্যুনাল। জি। এখন আমি আপার ট্রাইব্যুনালে আমার এটা অ্যাকসেপ্ট করছে। আমার প্রশ্ন হইতেছে যে ফার্স্ট ট্রাইব্যুনাল যেটা মিস্টেক করছে আর কি, যে এখানে আমার একটা বাচ্চা 7 বছর হয়েছে, ওইটা এখানে কনসিডার করে নাই ফার্স্ট ট্রাইব্যুনাল। তো আপার ট্রাইব্যুনালে কি এটা কনসিডার হওয়ার আশা আছে কিনা? না, আপনি তো বললেন যে আপার ট্রাইব্যুনাল অ্যাকসেপ্ট করেছে, তার মানে তো তারা তো ধরেই নিয়েছে যে প্রথম ফার্স্ট ইয়ার মিস্টেক করেছে। আপার ট্রাইব্যুনাল কি এটা আপিলটা মানে অ্যাকসেপ্ট করছে, আপিল করার জন্য অ্যাকসেপ্ট করছে, এইটা বলছে, পারমিশন দিয়েছে। আচ্ছা, তার মানে এখনো তো আপনি কোনো পান নাই, কোনো ফলাফল পান? হ্যাঁ, এখন তো দেখতে হবে। এভাবে আপনার সলিসিটর সাহেবই আপনাকে অ্যাডভাইস করতে পারবে, কারণ আমি তো জানি না যে কোন গ্রাউন্ডে পারমিশন চাওয়া হয়েছে, সেটার পরে ডিপেন্ড করবে। এবং ওই যে আপনি ছিল জি, বাট এখানে আমরা যখন হিয়ারিং এ যাই, যখন 107 ইয়ার্স হয়েছে, এটা আমরা এক্সপ্লেন করছি। হ্যাঁ, করার পরে তখন হোম অফিস তারা কি বলেছে? হোম অফিস এই বিষয়ে কিছুই বলে নাই। ওরা যখন শুনছে বাচ্চা 7 বছর হয়েছে, এরা 2জন ছিল, একজন আরেকজনের মুখের দিকে চাইছে, চাওয়ার পরে কোনো কথা বলে নাই। কিন্তু যার এখানে এই জিনিসটা উল্লেখই করে না, এখানে আমি আপনাকে ভাইয়া আগে আপনাকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি আপনার কাগজপত্র দেখি নাই বা কথা বলতে পারি নাই, বলে আমি আপনাকে যে অ্যাডভাইসটা দেবো খুব ভাষা যেটা যেটা আপনার হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা সেকশন 120-তে এডিশনাল গ্রাউন্ড হিসেবে এটাকে রেজ করা উচিত ছিল। এটা করা হয়েছে কিনা আমি জানি না। এটা করা হলে জাজ সাহেব হয়তো কনসিডার করতেন বা হোম অফিসকে তার বক্তব্য দিতে হতো। যাই হোক, আমরা একটা ব্রেকে যাচ্ছি। ব্রেক থেকে ফিরে এসে যদি আপনি জানে থাকেন তখন আরও বিস্তারিত কথা বলবো। আন্তরিক ধন্যবাদ। বিরতির আগে আমরা একজন কলারের কাছ থেকে কল নিচ্ছিলাম, যদিও তার পুরো বিষয়টা আমি জানতে পারিনি, যেটুকু বুঝেছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কল আমি বলবো, এবং এটা নিয়ে আমি একটু মনে করি বিশদভাবে আলোচনা করা দরকার। এবং এখান থেকে অনেকেই হয়তো তাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা হয়তো শিক্ষা নিতে পারবেন। আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ওই ভদ্রলোক উনি রাজনৈতিক আশ্রয়, উনি অ্যাসালাম চেয়েছিলেন। তো অ্যাসালাম কেসটা হয়তো রিফিউজ হওয়ার পরে উনি অ্যাপিলে যান। অ্যাপিল চলাকালীন সময়ে ওনার একটা বাচ্চা, তার হতে দেশে 7 বছর হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? হ্যাঁ ভাই, আমি ভালো, থ্যাংক ইউ। আমি 3 সপ্তাহ আগে ফোন করেছিলাম আপনার প্রোগ্রামে। জি। আমার একটা প্রবলেম ছিল। জি। আমার বাচ্চার বায়োমেট্রিক কার্ড ও স্পেলিং এ ভুল ছিল। জি। তো আপনি আমাকে অ্যাডভাইস করেছিলেন যে ওদের একটা কমপ্লেইন, হোম অফিসের একটা কমপ্লেইন সেকশন আছে, ওইখানে কমপ্লেইন করার জন্য। জি। তো আমি মাশাআল্লাহ কমপ্লেইন করেছিলাম। তারা গত 2 দিন আগে আমাকে ইমেল দিয়েছে, আমার ইমেল থেকে করেছিলাম, ইমেল দিয়েছে যে ওটা তারা আপলোড করবে আর ই ভিসা করার জন্য, আর কার্ড দিবে না। ওদের রেফারেন্স নাম্বার এবং আমার রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে ওইটা কি ঠিক আছে কি না? জি, যেটা হবে কি ভাইয়া, এই 31শে ডিসেম্বরের পরে তো আর বিআরপি কার্ড থাকবে না। তো ফলে এখন সবাইকেই তারা
ডিজিটাল যে নাম্বার বা ডিজিটাল যে কোড চলছে ওটাই সবার জন্য চলবে। এখন আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে আমরা ই ভিসাটাও যেহেতু এখনও পুরোপুরি কার্যকরী হয়নি, এটা 31শে ডিসেম্বরের পরে কী হবে আমরা জানি না, বাট আশা করছি যে আস্তে আস্তে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কারোরই আর বিআরপি কার্ড থাকবে না। তো আপনারও ইনশাল্লাহ বাচ্চারও হয়তো ইনিশিয়াল কিছু প্রবলেম হবে, তো ইনিশিয়াল প্রবলেম হলে যেটা হবে যে তার আগের কোনো ইমিগ্রেশনের পেপার থাকলে ওই পেপারটা আপনি সাথে রাখবেন। এটা আস্তে আস্তে একটু সময় নেবে, কিন্তু আমরা আশা করি হয়তো 5-6 মাসের মধ্যে মোটামুটি এই সিস্টেমটা কার্যকরী হবে। আর ওই যে বর্তমান কারেন্ট যে বায়োমেট্রিক কার্ড আছে, স্পেলিং এ ভুল আছে, ওইটাও তো সাথে রাখতে হবে। সাথে রাখতে হবে, জি, ওটা সাথে রাখতে হবে। এবং আপনি যে মানে যে চিঠি বা ইমেল পাঠিয়েছিলেন, আমি বলবো ওইটাও আপনি সাথে রাখবেন। আমি দুঃখিত, কিন্তু অনেক কাগজ সাথে, মানে সাথে তো সবসময় না, আপনি কোথাও বাইরে বেড়াতে গেলেন তাহলে তো, যদি আপনি দেশের বাইরে যেতে চান সামথিং, বা যেখানে এটা জরুরি হবে সেখানে লাগবে। দেশের বাইরে না গেলে তো আর এটা সবসময় 24 ঘন্টা তো আর ক্যারি করতে হবে না। এটা তো আপনার ড্রাইভিং লাইসেন্স না যে গাড়ি নিয়ে বেরোলেই ড্রাইভিং লাইসেন্স সাথে রাখতে হবে, তাই না? এটা তো এরকম না। আচ্ছা, ই ভিসাটা করতে হবে কি 31শে ডিসেম্বরের ভিতরে নাকি আর পরে করলেও চলবে? 31শে ডিসেম্বর ভিতরে আমি যতদূর জানি যে তারা এটা নিয়ে এক্সটেন্ড করার কথা ভাবছিল। আমি এই মুহূর্তে এক্সটেন্ড হয়েছে কিনা আমি আপনাকে বলতে পারছি না, কারণ আমি আসলে এই উইকে প্রচণ্ড বিজি থাকার জন্য আপডেট করতে পারে। কিন্তু এটা আমি জানি যে হোম অফিস বারে বারে বলেছে যে তারা জানে, তারা বোঝে যে এটা নিয়ে একটা বিরাট প্রবলেম হবে। তো ডেট হয়তো বাড়ানোর কথা, আমি যতদূর জানি। আমি অফিসিয়ালি চেক করবো, নেক্সট উইকে হয়তো আপনাদেরকে বলতে পারবো। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, জি, যদি আমরা দেশের বাইরে যাই, আমার ওয়াইফের জুন পর্যন্ত বায়োমেট্রিক কার্ডের মানে ভিসার ডেট আছে, জি, বায়োমেট্রিক না সরি ভিসার ডেট আছে, জি। তো দেশের বাইরে মানে কতদিন আগে আসতে হবে এর কি ধরা না থাকলে নিয়ম আছে? মানে আমাদের জুনে তো আমার ওয়াইফের ভিসার মেয়াদ শেষ হবে। আচ্ছা, না, আপনার ওয়াইফ যেতে পারবো? আপনি বলেন আপনার ওয়াইফ কি ধরনের ভিসাতে আছেন? ওই তো প্রাইভেট, ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফ। আচ্ছা, তাহলে যেটা হবে, ওনার কোনো ধরা বাঁধা এরকম নিয়ম নাই এতদিন ওনাকে থাকতে হবে, এরকম কোনো নিয়ম ওনার নাই। তো আমরা বলবো যে কোনোভাবে গেলে যেন মোটামুটি 3 মাসের বেশি না থাকলে ভালো। না, আমি ওইটা বলি নাই, আমি বলছি যে ওনার তো ধরেন জুনে শেষ হবে। জি, আমরা কি এখন যে সিস্টেম হোম অফিসে জি, ই ভিসা এই সেই আমি জানি, তো আমরা যদি মানে 6 সপ্তাহের জন্য দেশে যাই, ধরেন জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে, জি, জি। 6 সপ্তাহ পরে আসতে কোনো প্রবলেম মানে হ্যাঁ, আপনাদের যদি ই ভিসা করা থাকে তাহলে 4 সপ্তাহের জন্য দেশে গেলে কোনো প্রবলেম হবে না। ওকে, এই ভিসাটা আপনাকে করায় নিতে হবে, করে দেখবেন আপনি শেয়ার কোড পাবেন। আপনি যে কোড পাবেন এগুলি হলে আপনার কোনো প্রবলেম হবে না। ওইগুলা প্রিন্ট আউট করে আর আপনি কাছে রাখবেন, এবং খালি প্রিন্ট আউট না, আপনার নিজের সুবিধার জন্য আপনি এটাকে স্ক্যান করে আপনার ইমেলে নিয়ে যাবেন। আপনার ইমেল থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ইমেল অ্যাক্সেস করে আপনি আপনার ইনফরমেশন বার করতে পারবেন। কারণ কাগজ হয়তো আপনি হারিয়ে ফেললেন, বৃষ্টিতে ভিজে গেল কাগজ, তাই না? জি, এই জন্য সবসময় স্ক্যান করে, সবসময় জরুরি ডকুমেন্ট আপনার পাসপোর্ট, আপনার ড্রাইভিং লাইসেন্স, আমি সবসময় বলবো স্ক্যান করে আপনি আপনার ইমেলে রেখে দিবেন। ঠিক আছে ভাইয়া? প্লাস এত হার্ড কপি তো থাকবে আপনার কাছে, এর ভিতরে দেশে গেলে আর অসুবিধা হবে না। অসুবিধা হবে না। আপনি ই ভিসা করে গেলে কোনো অসুবিধা হবে না। জি, আপনি ই ভিসা করে গেলে আপনার কোনো অসুবিধা হবে না, খালি আপনার পাসপোর্টটা লাগবে, পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টটা এটা ভ্যালিড থাকতে হবে। না, এগুলো তো আছে। আর ই ভিসা তো মাঝে মধ্যে দেখায়, ঠিক আছে, মাঝে মধ্যে দেখায় না। এই তো আপনার কাছে যদি কোডটা থাকে তাহলে আর কোনো প্রবলেম নাই, কোডটাই সব কিছু। শেয়ার করবে। জি, জি। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। একটু আগে আমরা যে ইম্পর্টেন্ট কলের কথা বলছিলাম, যেখানে আমরা বুঝতে পেরেছি যে ওই ভদ্রলোক উনি খুব সম্ভবত অ্যাসাইলাম চেয়েছিলেন, অ্যাসাইলামটা তার রিফিউজ হয়ে যায়, ওর পরে উনি অ্যাপিল করেন। অ্যাপিলে থাকা অবস্থায় তার বাচ্চার একজন এই দেশে 7 বছর তার 7 বছর দেশে অতিবাহিত করছে, যেটাকে বলে 7 ইয়ার রেসিডেন্স হয়ে যায়।
তো এটা যখন তিনি কোর্টে তার কেসটা হিয়ারিংয়ে যায়, কেসটা হিয়ারিংয়ে গেলে এই বিষয়টা তোলা হয়, কিন্তু উনি বলছেন জাজ তার কেসটাকে নাকচ করে দিয়েছে 60 বছরের এই ব্যাপারটা কনসিডার না করে। এখন তারা আপার ট্রাইব্যুনাল থেকে পারমিশন চেয়েছেন। উনি জানতে চেয়েছেন যে এটা কি এখন আপার ট্রাইব্যুনাল কনসিডার করবে কিনা। তো এখন এখানে একটু জিনিস কিন্তু মনে রাখতে হবে, কিছু টেকনিক্যাল ইস্যু আছে। প্রথম ইস্যু হচ্ছে 7 বছর যে বাচ্চা নিয়ে উনি এদেশে আছেন, এই ইস্যুটা কি জাজ সাহেবের সামনে ছিল কিনা, এটা হচ্ছে আমরা বলবো মিলিয়ন পাউন্ড কোশ্চেন। কারণ জাজ সাহেব শুধুমাত্র তার সামনে যে ম্যাটারটা আছে সেই ম্যাটারটাই উনি কনসিডার করবেন। এখন যদি এই কেসটা শুধুমাত্র অ্যাসাইলামের ভিত্তিতে হয়ে থাকে, তাহলে তো জাজ সাহেবের এই বাচ্চার 7 বছরের গ্রাউন্ডটা কনসিডার করার কোনো উপায় নাই। নিয়ম হচ্ছে এসব ক্ষেত্রে যেটা আপনি করবেন, এসব ক্ষেত্রে হোম অফিস এবং জাজকে, মানে হোম এবং কোর্টকে কপি দিয়ে একটা এডিশনাল গ্রাউন্ডের জন্য পারমিশন চাইতে হবে। এই পারমিশনটা কিন্তু দেবে হোম অফিস। হোম অফিস যদি পারমিশন না দেয়, সেক্ষেত্রে কিন্তু এই যে 7 বছর বাচ্চা আছে, আমার একটা হিউম্যান রাইটস একটা গ্রাউন্ড হচ্ছে, এটা কিন্তু রেস করা, এটা কিন্তু উপস্থাপন করার কোনো সুযোগ নাই। তা আমি জানি না আমাদের ওই ভাইয়া উনি কি আসলেই এরকম কিছু করেছিলেন কিনা, ওনার যিনি সলিসিটার বা ওনার যিনি আইনজীবী, তারা কি এটাকে এডিশনাল গ্রাউন্ড হিসেবে হোম অফিস থেকে পারমিশন নিয়েছিলেন কিনা। হোম অফিস থেকে যদি উনি পারমিশন চান, তাহলে হোম অফিসকে পারমিশন দিতে হবে। যদি তারা রিফিউজ করে, তবে তাকে লিখিত কারণ দিতে হবে কেন তারা রিফিউজ করলো। সেক্ষেত্রে ওনাকে 60 বছরের জন্য আলাদা অ্যাপ্লিকেশন করে, আলাদা হিউম্যান রাইটসের জন্য হিউম্যান রাইটসের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি এটা দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে জাজ সাহেবকে অবশ্যই এটা কনসিডার করতে হবে। তো আমরা জানি যে সাধারণত এসব ক্ষেত্রে যদি হোম অফিস পারমিশন দেয়, তবে তারা কনসিড করে, তারা কিন্তু কেসটা ফেরত নিয়ে যায়। ফেরত নিয়ে তারা 7 বছরের গ্রাউন্ডে অনেক ক্ষেত্রে এই ভিসাটা দিয়ে দেয়। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, যদি হোম অফিস 7 বছরের গ্রাউন্ডে তারা কনসিড না করে, তারা যদি 7 বছরের গ্রাউন্ডে কেসটা ফিরিয়ে নিয়ে আবার রিকনসিডার করতে না চায়, তারা যদি বলে যে না, আমরা মনে করি 7 বছর থাকলেও এই বাচ্চার এই দেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল, সেক্ষেত্রে কিন্তু জাজকে কনসিডার করতে হবে। এবং যদি কনসিডার করে, আনফর্চুনেটলি যে নাইজেরিয়া যে কেস আছে সুপ্রিম কোর্টের, সেই কেসের আলোকে একটা হাই চান্স আছে যে এই কেসে জাজ কিন্তু ওই 7 বছরের গ্রাউন্ড রিফিউজ করে দেবে। দেখি একজন কলার যুক্ত হচ্ছেন, কে আসেন তার সাথে কথা বলি। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি করতে পারি আপনার জন্য। জি ভাইয়া, একটা কোশ্চেন জানার জন্য। জি বলেন। ভিসা না আমি করে ফেলছি, আমি হচ্ছে সেটেলমেন্ট স্ট্যাটাস আর ইতালি থেকে আসছি। জি। তো আমার 2 মেয়ে হচ্ছে ইতালি পাসপোর্ট, ওদেরটাও করা হয়ে গেছে আর আমারটাও করা হয়ে গেছে। আমার এখনো বাংলাদেশি পাসপোর্ট, তো এখন আমি ই ভিসা করে ফেলছি আর সেটেলমেন্ট স্ট্যাটাস। আমি জানতে চাচ্ছি, এখন আমি না এখানে পাসপোর্ট নেইনি, কোনো প্রবলেম কি হবে আমি যদি অ্যাকচুয়ালি পাসপোর্টটা না নেই? না, পাসপোর্ট নেওয়া না নেওয়া তো আপনার ব্যাপার। জি, পাসপোর্ট নেওয়াটা বাধ্যতামূলক নয়। আপনার কি ইউতে সেটেল স্ট্যাটাস আছে? জি হ্যাঁ, ইউ সেটেল স্ট্যাটাস থাকা মানেই তারা এখন বলছে যে ইমিগ্রেশনের রুলে, যেটাকে আমরা বলি ইনডিফিনিট লিভ টু রিমেইন, ওরা বলবে যে এটাই একই রকমের স্ট্যাটাস, ফলে আপনার কোনো পাসপোর্ট না নিলে কোনো অসুবিধা নাই। একটাই প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে আপনি যদি দীর্ঘদিন দেশের বাইরে থাকেন, সেক্ষেত্রে প্রবলেম হবে। ইউতে বোধহয় একটানা 6 মাসের বেশি আপনাকে তারা থাকতে দিলে এটা নিয়ে হয়তো প্রবলেম করবে। তো যাই হোক, আপনার ব্রিটিশ পাসপোর্ট নেওয়াটা বাধ্যতামূলক নয়। আচ্ছা, এমনিতে কোনো প্রবলেম হবে না? না, কি প্রবলেমের কথা আপনি আশঙ্কা করছেন? এখানে ইউকের কোনো সিস্টেম চেঞ্জ হলো বা কোনো আইন চেঞ্জ হলো, এরকম কিছু করতে? আইন সবসময় চেঞ্জ হতে পারে। আইন তো, এটা তো আমরা বলতে পারবো আইন চেঞ্জ হবে। তবে কি আপনি নাগরিক হিসাবে যে ধরনের অধিকার পান, সেটা তো এখানে আপনি পান না। যেমন ধরুন, আমি আপনাকে বলি যে আপনি যদি কালকে কোনো অপরাধের সাথে যদি জড়িত হন কোনো কারণে, তাহলে তারা আপনাকে যত সহজে এই দেশ থেকে বার করে দিতে পারবে। এবং কোনো ক্ষেত্রে কোনো অ্যাপিল না দিয়ে ব্রিটিশ নাগরিক হলে কিন্তু আপনাকে তারা পারবে না। তো ফলে এটা একটা খুব বড় পার্থক্য, যে তারা, যেমন ধরুন আপনি যদি কালকে কোনো অপরাধের সাথে জড়িত হন এবং সেক্ষেত্রে যদি আপনাকে তারা 1 বছরের দণ্ড দেয়, তাহলে তারা কিন্তু আপনার এই
পার্মানেন্ট রেসিডেন্সি তারা কিন্তু কেড়ে নেবে, এটা কিন্তু অটোমেটিক ডিপোর্টেশন, অটোমেটিক্যালি তাকে আপনাকে গিয়ে দেশ থেকে তাকে বার করে দিতে হবে। যদি আপনি ব্রিটিশ নাগরিক হন তাহলে কিন্তু শুধুমাত্র এটার জন্য তারা আপনাকে পাঠিয়ে দেবে না। আপনি যদি খুব গুরুতর অপরাধ করেন তবে আপনাকে আপনার নাগরিকত্ব থেকে আপনাকে বাদ দিতে হবে, এবং সে নাগরিকত্ব কেড়ে নিলে আপনি অ্যাপিল করবেন, এবং অনেক ক্ষেত্রে এটা বেশ একটা কঠিন একটা প্রসেস। তো সেই হিসাবে আপনি যদি ব্রিটিশ নাগরিক হন তো আপনার কিন্তু প্রোটেকশনের রাইটটা অনেক অনেক বেশি। এবং ধরেন পরবর্তী কোনো দিন তারা যদি বলে, কোনো সরকার এসে যদি বলে যে দেশে বেনিফিট অ্যাক্সেস করার জন্যে পূর্ণাঙ্গ সিটিজেনশিপ হতে হবে, এটা কিন্তু এই মুহূর্তে কোনো আইন না, ভবিষ্যৎ হবে কিনা আমি বলতেও পারি না, মানে একটা এক্সাম্পল দিচ্ছি। সেক্ষেত্রে আপনি ব্রিটিশ নাগরিক হওয়ার জন্যে ওই প্রায়োরিটিটা কিন্তু আপনি পাবেন না। আবার বাংলাদেশে যদি আপনি এদেশের বাইরে আপনার কোনো সন্তান জন্ম হয় তাহলে সেই সন্তান কিন্তু ব্রিটিশ নাগরিকত্ব পাবে না। খালি এদেশে যদি আপনার কোনো সন্তান জন্মায়, যেহেতু আপনার সেটেলমেন্ট আছে, তা আপনার সেই সন্তান কিন্তু ব্রিটিশ হবে। কিন্তু যদি বাংলাদেশে আপনার কোনো সন্তান জন্মায় তাহলে ওই সন্তান ব্রিটিশ হবে না। কিন্তু যদি আপনার ব্রিটিশ নাগরিকত্ব আপনার থাকে তাহলে পৃথিবীর যে দেশে আপনার সন্তান জন্মাক না কারণ, এমনকি এন্টার্কটিকাতেও যদি আপনার সন্তান জন্মায় সেই সন্তান কিন্তু ব্রিটিশ। হ্যাঁ, আমার বাচ্চারা তো ইতালিতে জন্ম। জি, আপনার বাচ্চাকে ব্রিটিশ হতে গেলে ওই যে বললাম ওই লর মাধ্যমে তাদেরকে ব্রিটিশ হতে হবে, তারা জন্মসূত্রে অটোমেটিক্যালি ব্রিটিশ হবে না। তো আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা আলোচনাতে আবার ফিরে যাচ্ছি। আমরা 7 বছরের রুল নিয়ে কথা বলছিলাম, যেটা আমরা বলছিলাম যে 7 বছরের রুলের ভিতরে একটা বিষয় তারা ঢুকিয়ে রেখেছে, সেটা হচ্ছে কি 7 বছর বাচ্চা থাকলেই হবে না, এটা দেখাতে হবে যে বাচ্চার এই দেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল নয়। এখন আগে আমরা দেখতাম 2012 9 জুলাই আগে আমরা দেখতাম যে হোম অফিস রুটিনলি সব 7 বছরের বাচ্চা নিয়ে থাকা কেসগুলিকে তারা না করে দিত। এরপর আমরা কোর্টে গেলে নানা ধরনের কেস দিয়ে আর্গুমেন্ট করতাম, বলতাম বাচ্চা এদেশের সাথে ইন্টিগ্রেট হয়ে গেছে, সে তারা পড়াশোনা করছে, এদেশে চলে গেলে পড়াশোনা ক্ষতি হবে, তার একটা লাইফ এখানে ডেভেলপ করেছে, এই লাইফটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তো এই জন্য দেখতাম ওই সময় হোম অফিস না করতো কিন্তু কোর্ট প্রায়শই এই অ্যাপিলগুলো তারা দিত। এরপরে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট কেও নাইজেরিয়া নামে একটা কেস তারা ডিসাইড করে তারা দেখা গেল যে 7 বছরের কেসে অটোমেটিক্যালি, যেটা আমরা মনে হয় অলমোস্ট অটোমেটিক্যালি পাচ্ছিলাম, ওই ভিসাটা পাওয়া তারা কঠিন করে দিল। এখন এই যে হলো কোর্টের এই রুল, এই কোর্টের এই ডিসিশন আসার পরে কেউ হওয়ার পরে এখন আমরা দেখছি যে রোলটা রিভার্স হয়ে গেছে। কি হয়েছে, এখন কোর্ট কেওর কারণে তারা 7 বছরের কেসগুলিকে তাদের রিফিউজ করতে হচ্ছে, কিন্তু হোম অফিস তারা প্রায় সব 7 ইয়ার্স কেসগুলি তারা কিন্তু অ্যালাউ করছে। কতদিন তারা এটা অ্যালাউ করবে আমরা জানি না, যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে, এবং আশঙ্কাও আছে যে একটা সময় বন্ধ হবে, এবং তখন তারা ওই যে এদেশে থাকাটা রিজনেবল নয় এটার পরে তারা জোর দেবে। তারা তখন আর্গুমেন্ট করে বলবে যেহেতু বাবা মার এদেশে থাকার কোনো অধিকার নাই, বাবা মা চলে যাবে বাংলাদেশে বা অন্য দেশে, অতএব বাবা মার সাথে চলে যাওয়াটা বাচ্চার জন্য রিজনেবল, বাচ্চার এখানে একা থাকাটা রিজনেবল নয়। তো ফলে আমরা জানি না যে কখন এইভাবে এই পজিশনটাকে তারা আবার ব্যবহার করবে। তো যিনি আমাদের ওই কেস নিয়ে কথা বলছিলেন, ওনার পুরো কেসটা জানতে পারলে হোম অফিসে কী প্রতিক্রিয়া ছিল, উনি কি ঠিকই হোম অফিসে কোনো নোটিশ পাঠিয়েছিলেন না ফ্রেশ গ্রাউন্ড হিসেবে, এডিশনাল গ্রাউন্ড হিসেবে, সেটা জানতে পারলে হয়তো আরও ভালো করে আমরা বুঝতে পারতাম যে এই মুহূর্তে হোম অফিস কী চিন্তা ভাবনা করছে। যাই হোক, আমরা আবার আলোচনার দিকে যাই। আমরা বলেছিলাম যে এদেশে যে কেয়ার ওয়ার্কার এবং স্টুডেন্টের নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অনেক সিগনিফিকেন্টলি কিন্তু কমে গেছে, এবং অবভিয়াসলি এটার কারণে যে আমরা ডিপেন্ডেন্ট যে ভিসাগুলি কিন্তু কমে গেছে। কেন কমে গেছে? কারণ এখন তো অধিকাংশ স্টুডেন্ট তো আর ডিপেন্ডেন্ট আনতেই পারছে না, মাস্টার্স করলেও তো আনতে পারছে না।
কেয়ার ওয়ার্কিং ভিসাতে যারা আছে তারাও কিন্তু আনতে পারে না। ফলে আমরা দেখছি যে প্রচুর অ্যাপ্লিকেশন কিন্তু এখন ড্রপ হয়ে গেছে, এবং গত বছরের তুলনায় আমরা দেখছি যে এমনকি স্পন্সর লাইসেন্স, যেটা স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশনও কিন্তু কমে গেছে সিগনিফিকেন্টলি। এবং এটা কেন হতে পারে? না কারণ হতে পারে অনেকে এই দেশে আসতে চাচ্ছে না, কারণ তারা যেহেতু ফ্যামিলি নিয়ে আসতে পারছে না, কেয়ার ওয়ার্কার হিসেবে যারা আসছেন, ফলে হয়তো ইনসেন্টিভ নাই। কারণ আমরা জানি যে অনেকেই আমাদের কমিউনিটি থেকে যারা এই দেশে আসেন তারা কিন্তু ঠিক কাজ করার মানসিকতা নিয়ে আসেন না, তারা এই দেশে থেকে যাওয়ার মানসিকতা নিয়ে আসেন। ফলে তারা পরিবার পরিজন নিয়ে আসাটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি পরিবার পরিজন নিয়ে আসতে না পারেন, সেখানে তারা একা এসে কী করবেন? আমরা দেখেছি যে কেয়ার ওয়ার্কিং ভিসাতে এসে কাজ না পেলেও তারা কিন্তু পরিতৃপ্ত যে তারা অন্তত পরিবার পরিজন নিয়ে দেশে আছেন, হয়তো অন্য কোনো জব করছেন, আশা করছেন যে হয়তো বা কোনো না কোনোভাবে একসঙ্গে যে থাকার অনুমতি পাবেন। অনেকে আবার রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়েছেন, মনে করছেন এভাবে তারা থাকতে পারবেন। তো আমাদের যেটা ধারণা, যেটা আমি একটু আগে অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম, যে এই বছর অ্যাসাইলামের রিফিউজালের রেট অনেক বেড়ে যাবে গত বছরের চাইতে। এখনই আমরা ইন্ডিকেশন দেখছি যে একটা সিগনিফিক্যান্ট ইনক্রিজ হয়েছে প্রত্যাখ্যানের যে রেটে। তো এটা হয়তো পুরো বছরই আরও বাড়বে। এটার সাথে এনফোর্সমেন্টেরও কিন্তু সংখ্যা হয়তো বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে হোম অফিসের লোক গিয়ে রেড করছে, রেড করে কিন্তু অবৈধভাবে যারা কাজ করছে এদেরকে ধরছে, এবং এই সমস্ত প্রতিষ্ঠানের মালিকদেরকে ব্যাপকভাবে ফাইন করা হচ্ছে। তো এই জিনিসগুলি কিন্তু চলবে, এরকম ধরপাকড় চলতেই থাকবে, এবং আমরা জানি না যে এটার সমাধানটা কিভাবে হবে। আরেকটা কথা, এই যে কেয়ার ওয়ার্কারের ভিসার নিয়ে কথা বলতে গিয়ে আপনার বললাম যে সরকার কিন্তু ওয়াকিবহাল আসছেন যে যারা এই ধরনের কেয়ার ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসাতে আসছেন, এরা অনেকেই নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। অনেকে যেমন অভিযোগ করেন যে তারা এই দেশে আসার পরে তাদেরকে অনেক কম বেতনে কাজ রাখা হচ্ছে, অনেকে ঠিকমতো আওয়ারগুলি পাচ্ছেন না, এবং নানাভাবে তারা অ্যাবিউজড হচ্ছেন, এবং অনেকে ভয় পান যেটা নিয়ে প্রতিবাদ করতে গেলে হয়তোবা তাদের চাকরিটাই থাকবে না, এদেশ থেকে তাদেরকে পাঠিয়ে দেবে। তো এই কারণে তারা কিন্তু এক্সপ্লয়েটেড হচ্ছেন। এটার ব্যাপারে কিন্তু সরকার সচেতন, এবং এ ব্যাপারে তারা কিন্তু তারা বিভিন্ন রকমের তদন্ত করছে, এবং এই যে এক্সপ্লয়েটেশনটাকে ক্র্যাকডাউন করার জন্যে তারা সতর্ক হয়েছেন। বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে তারা হামলা করছেন, এবং বিভিন্ন প্রতিষ্ঠান তারা দেখছে। আমরা জানি যে বেশ অনেকগুলি শতাধিক প্রতিষ্ঠান কিন্তু তারা বন্ধ করে দিয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে এই ওয়ার্ক ভিসার নামে শুধুমাত্র যে একটা ভুয়া ওয়ার্ক পারমিট লোকানো হচ্ছে না, যারা এক্সিস্টিং ওয়ার্কফোর্সদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে, তাদেরকে শোষণ করা হচ্ছে, এ ব্যাপারে সরকার সচেতন হচ্ছেন। এবং এখানে আরেকটা জিনিস কিন্তু তারা এখানে বলেছে যে যদি এই অ্যালোকেশনের ভিতরে ওয়ার্ক পারমিট অ্যালোকেশনের ভিতরে যদি ব্রিচ হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 2 বছর পর্যন্ত স্যাংশন হবে, যে 2 বছরের মধ্যে হয়তো নতুন কাউকে তারা ওয়ার্ক পারমিট অ্যালোকেট করতে পারবে না। এরকম নানা ধরনের স্যাংশন তারা নিচ্ছে, এবং নিয়ে মোটামুটি এই পুরা এই যে রুটটাকে, ক্যাটাগরিটাকে তারা রেগুলেট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তো এখন এখানে আমরা আরেকটা বিষয়ে আপনাদের সাথে কথা বলি। আমরা জানি যে অনেকেই যখন অ্যাপ্লিকেশন করেন হিউম্যান রাইটসে, করার পরে তারা আশা করেন যে হয়তো বা তাদেরকে বেনিফিট নেওয়ার সুযোগ দেবে। নর্মালি কেউ যদি হিউম্যান রাইটসের আন্ডারে ভিসা পান, তবে তাদেরকে এই বেনিফিট ক্লেম করে দেওয়া হয়।
আচ্ছা, আমরা একটু ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে আমরা হয়তো কথা বলবো এই চেঞ্জ অফ কন্ডিশনের ব্যাপারে। তো ততক্ষণ থাকুন আমাদের সাথে, একটা বিজ্ঞাপন বিরতি হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, কথা হবে আবার কোনো আপডেট নিয়ে বা আপনাদের কোনো প্রবলেম নিয়ে। কিন্তু বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হিউম্যান রাইটসে অ্যাপ্লিকেশান করলে বলা হয় নো রিকোর্স টু পাবলিক ফান্ড, এবং নো রিকোর্স টু পাবলিক ফান্ড মানে হচ্ছে আপনি কোনো রকমের বেনিফিট আপনি চাইতে পারেন না। অনেক সময় অনেক ফ্যামিলি থাকে, তাদের ফ্যামিলিটা বড়, বাচ্চারা আছে, এবং অনেক সময় বাচ্চার কারণে দেখা যায় যে বাবা মা তারা হয়তো ফুল টাইম কাজ করতে পারেন না, এবং তারা অনেক অর্থনৈতিক যে তাদের যে অভাব, অর্থনৈতিক কারণে তারা অনেক ঠিকভাবে বাচ্চাদের বিভিন্ন যে প্রয়োজন, সে প্রয়োজন তারা মেটাতে পারেন না। একটা কল আসছে, কলটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ। বলেন কি জানতে চাচ্ছেন? থ্যাংক ইউ আপনার সুন্দর প্রোগ্রামের জন্য। আমার একটা কোয়েশ্চন আছিল, আমি আইএলআর এর একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম মার্চের 27 তারিখ, আমি সাবমিট দিয়েছিলাম। জি। স্টিল অ্যাপ্লিকেশন এখনো আসে নাই, এখন আমার কি করণীয়? যদি এটা যেহেতু আপনার 6 মাস হয়ে গেছে, আপনি ওদেরকে একটা রিমাইন্ডার দিতে পারেন। জি, রিমাইন্ডার দেওয়া হয়েছে, ওরা তো কোনো আনসার ওদের ব্যাক করে নাই। হ্যাঁ, যেটা আপনি করতে পারেন, নর্মালি ওদের 6 মাস থেকে 1 বছর লাগে। হ্যাঁ, এখনকার তাদের যে ওয়েটিং টাইম, তারা 6 মাস থেকে 1 বছর লাগাচ্ছে। 1 বছর? জি, 6 মাস থেকে 1 বছর। 9 মাস হয়ে গেছে। আমি আমার দেশে আমার আম্মার শরীর খুব খারাপ, আগে ক্যান্সার লাস্ট স্টেজে আছে। জি জি, আমার মনে হয় যে এটা দিয়ে যদি আপনি বলছিল যে জানাইবো বলি, আপু জানায় নাই। তাহলে যেটা করতে পারেন, তাহলে ওদের যে কমপ্লেন হবে, সে কমপ্লেন হবে, একটা কমপ্লেন করেন, বলেন যে আমাকে তারা কথা দিয়েছিল যে একটা রিজনেবল টাইমের মধ্যে তারা আমাকে একটা সিদ্ধান্ত দেবে, তারা এখনো দেয় নাই, আর আমার দেশে যাওয়াটা খুবই জরুরি। জি, ওকে ভাইয়া, থ্যাংক ইউ ওকে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যেটা বলছিলাম যে এইসব ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে যে এই যে কন্ডিশন, এই যে লিফটিং অফ কন্ডিশন অ্যাপ্লিকেশন করা উচিত, এবং সেক্ষেত্রে আপনি দেখাবেন যে কেন এই কন্ডিশনটা আপনার জন্য ক্ষতিকর। বিশেষ করে যদি আপনার বাচ্চা থেকে থাকে, তাহলে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট কিন্তু এখানে দেখা লাগবে। কারণ অনেক সময় যেটা বললাম যে আপনি যদি ঠিকমতো পয়সা না পান, এবং যদি বিভিন্ন বেনিফিট যেটা পায় মানুষ বাচ্চা থাকলে, সেগুলো যদি আপনি না পান, তাহলে হয়তো বা এটা বাচ্চার যে বেস্ট ইন্টারেস্ট সেটা কিন্তু ক্ষুণ্ণ করবে। সুতরাং এটার জন্য অ্যাপ্লিকেশান করে দেখা যেতে পারে। সম্প্রতি একটা কেসে কোর্টের কিন্তু যে কোর্ট হোম অফিসকে বিভিন্ন সমালোচনা করেছে যে তাদের যে পলিসি বা তাদের যে সমস্ত রুলস আছে, এটা নিয়ে এটা হয়তো অ্যাডিকুয়েট না। তো আমরা জানি না পরবর্তীকালে কোর্ট কী করবে। কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে অটোমেটিক্যালি কিন্তু আপনি চান বা না চান, এই হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে আপনাকে বেনিফিট দিচ্ছে। যে আমি 20 ইয়ার্স 20 বছরের রুটে অ্যাপ্লিকেশন করেছি, কোনো ফ্যামিলি ইনভলভ না, তবু তারা কিন্তু বেনিফিট পেয়েছে। আবার বাচ্চা কাচ্চা সহ 7 ইয়ার্সের গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করছে, সেখানে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে বেনিফিট পেয়েছেন। এখন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন শুনি। হ্যালো কলার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কলার বলেন। একটা কোয়েশ্চেন করতাম আমি, কথা বলনি। জি বলেন, আমি শুনছি আপনার কথা, বলেন, আমি শুনছি। আচ্ছা, ইউরোপিয়ান সিটিজেন তোমার ইন্ডিভিজুয়াল লিভ পাইছে, এরা কিতা এই ভিসা করা লাগবে নি? যাদের আপনার কি ভিসা আছে? আপনার কি সেটেল স্ট্যাটাস নাকি প্রি সেটেল, কি আছে আপনার?
আর তো ইন্ডিভিজুয়াল ফাইল দিয়েছি আমরা। হ্যাঁ, আপনার যদি সেটেল স্ট্যাটাস করা থাকে তাহলে আপনার আর লাগবে না, কারণ ইউরোপিয়ানদের আগে থেকে ই ভিসা দেওয়া আছে। আচ্ছা, আমি টেলিফোন রাখলাম, মামু আমারে বুঝাইয়া কইবা আর কি। ওকে জি। যারা যারা ইউরোপিয়ান সিটিজেন, যারা অলরেডি প্রি সেটেল বা সেটেল স্ট্যাটাসে আছে, তাদের আসলে ই ভিসা করা দরকার নাই, কারণ তাদের অলরেডি ই ভিসা দেওয়া আছে। ঠিক আছে। যাক আর কি, আমরা আপনি মনে করি আপনি আপনার প্রশ্নের জবাবটা পেয়ে গেছেন। তো যাই হোক, আমরা মনে হয় যে সামনের অনুষ্ঠানে আমরা ই ভিসা নিয়ে অনেক একটা ব্যাপক একটা আলোচনা করব, কারণ আমরা জানি যে আমরা আশঙ্কা করছি যে 31শে ডিসেম্বরের পরে একটা বড় ডিজাস্টার হয়ে যাবে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর আগে বলেছিলাম যে ইলপা, ইমিগ্রেশন লয়ার্স প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, তারা কিন্তু একটা তাদের সাথে যোগাযোগ করার জন্য বলেছে, এবং তারা মানে অনেকেরই এই ধরনের প্রবলেম হলে তারা আপনার জন্য ফাইট করবে। হোম অফিসেরও তাদের কিছু ডেডিকেটেড হেল্পলাইন বা এরকম মেকানিজম আছে যেখান থেকে আপনি হেল্প পেতে পারেন। তো যাই হোক, এটা হেল্পের পরেও সামনে যে একটা বড় প্রবলেম হচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা আলোচনাতে ফিরে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম 7 বছরের বাচ্চা নিয়ে, এবং 7 বছরের বাচ্চা শুধু নয়, যদি ব্রিটিশ বাচ্চাও আপনার হয়, এখন পর্যন্ত আমরা দেখছি যে কোনো ব্রিটিশ বাচ্চার বাবা মা বা 7 বছরের কোনো বাচ্চা নিয়ে দেশে আছে, তাদের বাবা মাকে হোম অফিস রুটিনলি ভিসা দিচ্ছে। কিন্তু আমরা জানি না এটা কবে পরিবর্তন হবে, কারণ 7 বছরের বাচ্চার ক্ষেত্রে হোম অফিসের হাতে কেউ নাইজেরিয়া কেসটা আছে, যে কেসটা দেখিয়ে তারা বলতে পারে দেখো বাচ্চার এদেশে থাকাটা রিজনেবল নয়, বাচ্চাকে চলে যাওয়া লাগবে। সেক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ করলে খুব কমই সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ বুঝবো না আমরা কেউ নাইজেরিয়া কেসটাকে আমরা ওভারটার্ন করতে পারি, এবং সুপ্রিম কোর্টকে তাদের নিজেদের ডিসিশনকে নিজেদেরকেই ওভারটার্ন করতে হবে। এরকম হলে হয়তো বা তখন আমরা বলতে পারি যে 7 বছরের রুলে কোর্টও তখন হয়তো দেওয়া শুরু করবে। এই মুহূর্তে আমরা ভবিষ্যৎ অনিশ্চিত। ব্রিটিশ সিটিজেনের ক্ষেত্রে আমরা জানি যে এর আগে হোম অফিস কয়েকবার চেষ্টা করেছে যে ব্রিটিশ সিটিজেন যে বাচ্চা যদি তার একজন প্যারেন্ট, বাবা মা যে কোনো একজন যদি থাকার অনুমতি থেকে থাকে, তো হোম অফিস আগে প্রায় বলতো যে তুমি যদি চলে যাও, অ্যাপ্লিকেন্ট যদি চলেও যায় তো বাচ্চাকে যাওয়া লাগছে না। কেন লাগছে না? কারণ বাচ্চার আরেকজন প্যারেন্ট, বাবা মামা তারা এদেশে আছে, তাদেরকে তো যাওয়া লাগছে না, বাচ্চা ওই প্যারেন্টের সাথে থাকতে পারবে। অর্থাৎ বাচ্চার এদেশ থেকে চলে যাওয়া লাগবে না। অর্থাৎ যে আমাদের বলছি যে ইট ইজ নট রিজনেবল ফর দ্য চাইল্ড, ওকে আমরা মেনে নিচ্ছি বাচ্চা যাওয়াটা রিজনেবল নয়, এবং বাচ্চা এখানে থাকছে। যেহেতু বাচ্চা এখানে থাকছে, অতএব বাবা মা আর এদেশে থাকাটা জরুরি নয়। এবং ওই যে ফ্রেজটা যে আমরা বলি যে এই বাবা মা চলে গেলে বাচ্চাকেও বাবা মার সাথে ফলো করতে হবে, ফলো করতে হবে, এবং তখন আমরা বলি যে ইট ইজ নট রিজনেবল ফর দ্য চাইল্ড টু ফলো দেয়ার প্যারেন্টস। তারা বলবে এটা কিন্তু তখন আর প্রযোজ্য হচ্ছে না। এক্ষেত্রে আমরা দেখেছি যে কেস লতে যে আর্গুমেন্ট করা হয়েছিল, বলা হয়েছে যে ঠিক আছে বাচ্চা যাবে না, কিন্তু আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলছি। যদি বাচ্চাকে যেতে হতো তাহলে কি বাচ্চার যাওয়াটা রিজনেবল হতো কিনা। এই লাইনে কিন্তু বেশ কেস ল আছে, এবং সেটার উপরে ভিত্তি করে আমরা বলেছি যে যেহেতু হাইপোথেটিক্যালি যদি বাচ্চার 2 জন বাবা মাকে যে চলে যাওয়া লাগতো, তাহলে সেক্ষেত্রে বাচ্চা যাওয়াটা রিজনেবল হতো কিনা, সেই গ্রাউন্ডটা আমরা দেখি। তো সেই হিসাবে আমরা দেখেছিলাম যে হোম অফিসের ওই আর্গুমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়নি। অদূর ভবিষ্যৎ হবে কিনা আমরা জানি না, কারণ এর আগে আমরা দেখেছি যে তারা কিন্তু তাদের পলিসি গাইডেন্সে এইটা তারা কিন্তু ঢুকিয়েছিল। ভবিষ্যতেও যে তারা এটা আবার আনবে না এটা আমরা জানি না। তখন সেক্ষেত্রে আপনার বাচ্চা ব্রিটিশ হলেও আপনি হয়তো ওই অ্যাডভান্টেজটা পাবেন না, যেখানে বাচ্চার বাবা মা যে কোনো একজন দেশে থাকার রাইট আছে তার। তো এইসব ব্যাপারে হয়তো বা ল অনেক পরিবর্তন হবে। বর্তমান সরকার আমরা দেখতে পাচ্ছি যে এনফোর্সমেন্টের উপরে খুব জোর দিচ্ছে, এবং বোধহয় মাসখানেক আগে
আমরা দেখেছি যে যে মিনিস্টার এ ব্যাপারে তিনি বলেছেন, আপনারা হয়তো জেনে রাখবেন যে এখন শুধু অ্যাসাইলাম এবং বর্ডার সিকিউরিটি কমান্ড নিয়ে ডিল করার জন্য আলাদা একটা মিনিস্টার বানানো হয়েছে। সেই মিনিস্টার কিন্তু বলেছিলেন যে রিমুভালের হার সিগনিফিকেন্টলি ইনক্রিজ করবেন। এই সিগনিফিকেন্টলি ইনক্রিজের মানে তো অবশ্যই বুঝতে পেরেছেন সিগনিফিকেন্ট ইনক্রিজ, তার মানে এখন যত লোক তারা পাঠাচ্ছে এর চাইতে হয়তো কয়েক গুণ বেশি তারা পাঠাতে চায়। যেহেতু এই অঙ্গীকার তিনি করেছেন পার্লামেন্টের সামনে, তাকে হয়তো একটা সময় এসে জবাবদিহি করতে হবে যে তিনি যে কথা বলেছেন সে কথাটা কতটা কার্যকরী হয়েছে। আজকে আমাদের হাতে বেশ কিছু সময় আছে, দেখা যাচ্ছে সময় থাকলে আমরা বিভিন্ন আইন নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা এই সুযোগটা নেই, সুযোগটা নিয়ে আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি। আমরা প্রায় শুনি যে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করে দিয়েছে এবং আমাদের বহু কমিউনিটির লোকেরা আছেন যারা এই দেশে আসার পরই একটা কিছু করতে চান, থাকতে চান এদেশে, কী করেছেন হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেছেন এবং দেখা গিয়েছে যে এদের অধিকাংশ অ্যাপ্লিকেশনগুলি কিন্তু নামঞ্জুর হয়েছে। তাহলে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনটা আসলে কী সে অ্যাপ্লিকেশন? এখানে মনে রাখতে হবে হিউম্যান রাইটসের কিন্তু এক্ষেত্রে দুই ধরনের হিউম্যান রাইটসের কথা আমরা বলি। একটা হচ্ছে প্রোটেকশন রিলেটেড, সেটা আমরা আর্টিকেল 2 বা 3, আর একটা হচ্ছে যেটাকে আমরা বলি ফ্যামিলি বা প্রাইভেট লাইফ রিলেটেড, এটা হচ্ছে আর্টিকেল 8 নিয়ে ডিল করে। আর্টিকেল 2 এবং 3 যেটা আছে, আর্টিকেল 2তে বলেছে রাইট টু লাইফ এবং আর্টিকেল 3তে হচ্ছে ফ্রিডম ফ্রম টর্চার অ্যান্ড ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট। এই দুটো, এই বিশেষ করে আর্টিকেল 3 যেটা, একজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কলার। হ্যালো, আমি বারিস্টার সাহেবের একটু কথা হই না ভাইয়া। জি, আপনি আমার সাথে কথা বলছেন? হ্যাঁ, ই ভিসা ব্যাপারে। জি বলেন। আপনার সাথে বলবো না বারিস্টার সাহেবের? জি, আমি আপনার কথা শুনছি, বলেন। আমরা জানতে চাইতেছি যে আমরা তো ইউরোপিয়ান। জি, আপনাদের যদি প্রি সেটেল স্ট্যাটাস বা সেটেল স্ট্যাটাস থেকে থাকে তবে আপনাদের ই ভিসা করার দরকার নাই। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম বারিস্টার সাহেব। জি বলছি, শুনছি। তো আমরা ইউরোপিয়ান। জি। তো আমার ওয়াইফ হইলা আমার ডিপেন্ডেন্ট। জি। আপনার ওয়াইফের যদি প্রি সেটেল স্ট্যাটাস দেওয়া থাকে, 2017 সালে বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড দিছে। জি। পার্মানেন্ট রেসিডেন্ট লেখা। এখন আমরা এই ভিসা অ্যাপ্লাই করবো না করবো না? আপনাদের যদি তারা সেটেল স্ট্যাটাস দিয়ে থাকে, আপনারা যদি ইউএসএস এর আন্ডারে পেয়ে থাকেন তাহলে আপনাদের লাগবে না। ঠিক আছে? যদি ইউএসএস এর আন্ডারে, আপনারা কি ওই যে একটা ব্লু কার্ডের ভিতরে, আপনারা কি ব্লু, এখন আমরা ইউ অ্যাপ্লাই করবো না, আমরা ঢুকতাম পারবো না ইউ ভিসা? আপনার করা লাগবে না, কারণ আপনার অলরেডি ই ভিসা আছে। আমার হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি আশা করি আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন। ওকে, করছি 1.5 বছর আগে, শেয়ার কোড আছে। তো যদি ই ভিসা ঢুকি তো আমাদের কোনো সমস্যা হইব না? হইতো না ভাই, আমি তো বললাম আপনাদের অলরেডি ই ভিসা আছে, আপনাদের কিছু করা লাগবে না। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম যে আমরা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম। হিউম্যান একটা অ্যাসপেক্ট হচ্ছে প্রোটেকশন অ্যাসপেক্ট। প্রোটেকশন অ্যাসপেক্টে আর্টিকেল 2, আর্টিকেল 3 বেশি রিলাই করা হয় আর্টিকেল 3তে। আর্টিকেল 3তে কী বলেছে? ফ্রিডম ফ্রম টর্চার, ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট। এখন
এই যে আর্টিকেলটাকে আমরা বলি অ্যাবসোলিউট আর্টিকেল মানে কি, এই আর্টিকেলের কোনো এক্সেপশন নাই। আপনাকে কোনোদিন কেউ বলতে পারে না আচ্ছা ঠিক আছে 5 মিনিটের জন্য তাকে আমি টর্চার করি, না, আপনাকে 1 সেকেন্ডের জন্য টর্চার করা যাবে না। আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করে থাকি, যেখানে আমরা দেখি যে পুলিশ ধরে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে গিয়ে ব্যাপক টর্চার করে, এটা কিন্তু দেশে সম্ভব নয়। এটা করলে পুলিশের বিরুদ্ধে বিরাট মামলা হয়ে যাবে। যাই হোক, এই যে ফ্রিডম ফ্রম টর্চার এবং ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট, এইটা কিন্তু আপনার কোনোভাবে ডিরোগেট করা যায় না, অর্থাৎ কোনোভাবেই এর কোনো এক্সেপশন করা যায় না। তো এটা হচ্ছে প্রোটেকশন রিলেটেড। তো আমরা যেটা দেখি আমাদের কমিউনিটি থেকে যারা আসেন, তারা এই দেশে এসে একটা অ্যাপ্লিকেশন করেন, তারা মূলত আর্টিকেল 8-এর আন্ডারে তারা করেন, ফ্যামিলি এবং প্রাইভেট লাইফ। এখন ফ্যামিলি এবং প্রাইভেট লাইফ দুটো কিন্তু দুটো আলাদা জিনিস, একটা আপনার ফ্যামিলি লাইফ, একটা প্রাইভেট লাইফ। এখন ফ্যামিলি লাইফ কার সাথে? আমরা প্রায় দেখি যে অনেকেই অ্যাপ্লিকেশন করে দেন যে আমার এক খালাতো ভাই আছে, খালাতো ভাইয়ের সাথে ফ্যামিলি, ইয়াস, খালাতো ভাইয়ের সাথে ফ্যামিলি লাইফ থাকতে পারে, কিন্তু এটা আইনের দৃষ্টিতে ইমিগ্রেশন পারপাসে এটার গুরুত্ব খুবই কম। এবং এই ধরনের সব অ্যাপ্লিকেশনই কিন্তু আপনার প্রায়শই রিফিউজ হবে। আপনার যদি খুব ক্লোজ ডাইরেক্ট রিলেটিভ না থাকে, যেমন আপনার স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা অথবা বাবা মা, খুব ডাইরেক্ট এরকম কোনো না থাকলে আপনার জন্য হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করাটা খুব কঠিন হয়ে যাবে। আমরা যেটা দেখি সচরাচর এদেশে যে অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হয়, তো সাধারণত আপনার স্ত্রী বা স্বামী বা সন্তান সন্ততি যদি এদেশে থাকার অধিকার থেকে থাকে, তাহলেই আপনি আর্টিকেল 8-এর অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবেন। এখন 2009-এর 2012 9 জুলাইয়ের আগে যেটা হতো, যে এই যে হিউম্যান রাইটসের কথা আমরা বলছি, সেটা কিন্তু ইমিগ্রেশনের রুলের ভিতরে ফ্যামিলি বা প্রাইভেট লাইফের মধ্যে ঢুকানো ছিল না, ওইভাবে ছিল না। তো 2-1টা প্রভিশন থাকতে পারে, সরাসরি এটা কিন্তু ইমিগ্রেশন রুলের মধ্যে ছিল না। এরপরও জাজ সাহেবরা কিন্তু তারা করতেন। এটাও মনে রাখতে হবে যে হিউম্যান রাইটস দেশে সরাসরি ইমপ্লিমেন্টেড হওয়া শুরু করেছে 1998 সালের হিউম্যান রাইটস অ্যাক্টের মাধ্যমে, যেটা কার্যকরী হয়েছে 1 সেপ্টেম্বর 2000 সাল থেকে। এবং কলার যুক্ত হচ্ছেন, কে আছেন তার সাথে কথা বলি। হ্যালো কলার, হ্যালো কলার, হ্যালো কলার। আমার মনে হয় করার অন্য কাজে ব্যস্ত। আমার মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন আপনার কি জিজ্ঞাসা করার আছে। আমার জিজ্ঞাসার একটা বিষয়, আমি কনফিউজ আছি। আমি 10 ইয়ার্স উঠে আছি। জি। আমার আইএলআর বাকি আছে 3 বছর এখন। কি? তো ক্লিয়ারলি বলতেছি, না বললে বুঝবেন না। আমার একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আছে, আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ওভার 30,000 মানি আছে। জি। আর একটা আছে জয়েন্ট অ্যাকাউন্ট আমার ওয়াইফের সাথে একসাথে, আর একটা আমার ওয়াইফের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট একটা আছে টোটাল। জি। তা আমার কোয়েশন হচ্ছে গিয়া, আমি বেনিফিটে এন্টাইটেল নাই। জি। অথচ স্টিল বেনিফিট আমার ওয়াইফে পাইতেছেন, পার্টনার হিসাবে আমার জয়েন্ট নাম আছে ওনার সাথে। জি। আমার ওয়াইফের অ্যাকাউন্টে আসতেছে। জি। এমত অবস্থায় যখন আমি আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করব, তখন কি এতে কোনো এফেক্ট হবে? যেটা হতে পারে যেহেতু আপনি বেনিফিট ক্লেম করছেন, যখন আপনার 30,000 পাউন্ড সেভিংস আছে, ফলে আপনার ওয়াইফ তো বেনিফিট ক্লেম করার জন্য এলিজিবল নয়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই ম্যাটারটা, আপনি যদি এই ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস আপনি দিয়ে দেন, আর তারা যদি দেখে যে বড় পয়সা বসে আছে, তারা যদি হোম অফিস যদি বেনিফিট এজেন্সিকে জানায় দেয়, সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। মাত্রা ক্লিয়ার আসতেছে না, ভেরি স্লো। যেটা আমি বলছি যে হোম অফিস যদি এটাকে বেনিফিট এজেন্সিকে জানায় দেয়, বা বেনিফিট এজেন্সি যদি জানতে পারে, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। আর বেনিফিট এজেন্সি যদি আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, তো সেটা আপনার আইএলআর-এ এফেক্ট পড়বে। তাহলে আমার এখন কি করতে হবে, কি করা উচিত? সেক্ষেত্রে যেটা উচিত হচ্ছে যে ওদেরকে জানিয়ে দেওয়া যে আপনার এত পয়সা আছে এবং এই পয়সার সোর্সটা ইম্পর্টেন্ট, কারণ কীভাবে আপনার অ্যাকাউন্টে 30,000 পাউন্ড আসলো, কারণ আপনি মানি লন্ডারিং কিন্তু এটা একটা ক্রিমিনাল অফেন্স, সেখানে আপনি ফেসে যেতে পারেন যদি আপনি এটা কোনো ব্যাখ্যা দিতে না পারেন যে কীভাবে এত বড় একটা অঙ্ক আপনার অ্যাকাউন্টে আসলো।
কিন্তু আমার অ্যাকাউন্টে, আমার ওয়াইফের অ্যাকাউন্টে নাই, তারপরে কি বলতে হবে? যে কারণ হয় কি যে আপনার এদেশে বেনিফিটটা দেওয়া হয় ফ্যামিলিকে, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই কিন্তু একটা ইউনিট, বুঝতে পেরেছেন? এখন আমি যদি 8-10টা বাড়ির মালিক হই, তাহলে আমার ওয়াইফ তো আর হাউজিং বেনিফিট পায় না, পায়? কারণ হাজব্যান্ড ওয়াইফকে তারা এদেশে ওয়ান ইউনিট হিসেবে তারা দেখে, গণ্য করে। আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। যাই হোক, যেটা কথা আমরা বলছিলাম যে আমরা ফ্যামিলি এবং প্রাইভেট লাইফের কথায়, তো ফ্যামিলি লাইফ কিন্তু সবার সাথে হলে হবে না। আপনার খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, মামা, চাচা, খালা, এদেরকে নিয়ে যদি ফ্যামিলি লাইফ আপনি দেখান, এই অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হবে না। কারণ তারা বলবে যে আপনার সাথে তাদের যে প্রক্সিমিটিটা এটা অনেক দূরে এবং আপনি ওই রকমভাবে ক্লোজ ইনাফ নয়, এবং সেক্ষেত্রে তাদের উপরে আপনি ডিপেন্ডেন্ট না হতে পারে। এল্ডারলি রিলেটিভ হিসেবেও যদি আপনি ডিপেন্ডেন্ট হন আপনার দুঃসম্পর্ক আত্মীয়র পরে, সেও কিন্তু আপনার হতে পারে। সেটা হতে পারে কোনো এক্সেপশনাল গ্রাউন্ডে, এমন হতে পারে আপনি শারীরিক বা মানসিক কারণে আপনি আপনার চাচাতো ভাইয়ের পরে ডিপেন্ডেন্ট, উনি আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আপনার দেখাশোনা করছেন, আপনার দেশে গেলে কেউ নাই, এদেশেও আপনার কেউ নাই। সেক্ষেত্রে হয়তো ওই যে ডিপেন্ডেন্সি, অ্যাকচুয়াল ডিপেন্ডেন্সির কারণে হয়তো বা আপনি একটা ফ্যামিলি লাইফ অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন। আবার আমরা দেখেছি যে যদি আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বাচ্চা কাচ্চার জন্যে আপনি থাকার অনুমতি পেতে পারেন। তো এটার আগে আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছিলাম, ব্যাকগ্রাউন্ডটা দিলে বোঝার আপনার সুবিধা হবে যে 2009-এর আগে 2012 9 জুলাইয়ের আগে এই যে ফ্যামিলি এবং প্রাইভেট লাইফ, এটা কিন্তু সরাসরি ইমিগ্রেশনের রুলের মধ্যে ছিল না। তখন জাজ সাহেবরা তারা নিজেরাই এই ব্যাপারটা কনসিডার করতেন। কেন করতেন? এটা করতেন এই কারণে যে 1998 সালে হিউম্যান রাইটস অ্যাক্ট করা হয়, যেটা 2000 সালের 1 সেপ্টেম্বর থেকে কার্যকরী হয়। তো সেখানে কিন্তু বলা হয়েছিল যে কোনো কোর্ট বা কোনো পাবলিক অথরিটি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে তারা অবশ্যই হিউম্যান রাইটসটা কনসিডার করবে। সেক্ষেত্রে আমরা দেখতাম যে আদালত প্রায়শই হিউম্যান রাইটস কনসিডার করতেন। তো যাই হোক, 2012 9 জুলাইয়ের পরে আমরা দেখলাম যে ইমিগ্রেশনের রুলের ভিতরে হিউম্যান রাইটস ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে ইমিগ্রেশন রুলের ভিতরে নয়, পরবর্তীকালে আমরা দেখলাম 2014-তে সংশোধনী নিয়ে এসে আমরা দেখলাম স্ট্যাটিউট বা পার্লামেন্টের আইনের ভিতরেও কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা বলি যে প্যারাগ্রাফ 117A, 7B, 7C, 7D, এই পুরোটাই কিন্তু ইমিগ্রেশনের রুলের ভিতরে, এটা পুরোটাই কিন্তু স্ট্যাটিউট বা পার্লামেন্টের আইনের ভিতরে হিউম্যান রাইটসকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখছি? সেক্ষেত্রে আমরা দেখছি যে যদি আপনার এদেশে হাজব্যান্ড বা ওয়াইফ থাকে, তাহলে কি হবে? হাজব্যান্ড ও ওয়াইফ থাকলে প্রথমত দেখতে হবে আপনি ইমিগ্রেশনের রুলে স্পাউস হিসাবে আপনি কোয়ালিফাই করেন কিনা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা ইনকাম দেখাতে হয় 29,000 পাউন্ড, আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হয়, অ্যাকোমোডেশন থাকতে হয়, এবং সম্পর্কটা জেনুইন আপনাকে দেখাতে হয়। কিন্তু এই অ্যাপ্লিকেশন তখনই আপনি করতে পারেন যদি আপনার এখানে ভিসা থাকে। ভিসাটা খালি হলে হবে না, অরিজিনাল ভিসাটা আপনাকে গ্রান্ট করতে হবে 6 মাসের বেশি। অর্থাৎ আপনি যদি এই দেশে আসেন ভিজিট ভিসাতে, যেখানে আপনার ভিসা মাত্র 6 মাস, এসে যদি আপনি একটা ম্যারেজ অ্যাপ্লিকেশন করে দেন, সেই অ্যাপ্লিকেশন কিন্তু কার্যকরী হবে না, কারণ আপনার ভিসাটা অরিজিনাল ভিসাটা 6 মাস বা তার কম। কিন্তু যদি আপনি স্টুডেন্ট হিসেবে থাকেন, ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে থাকেন, বা অন্য অনেক ক্যাটাগরি আছে যেখানে যদি আপনি থাকেন ভিসা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে এই সুইচ করা সম্ভব, আপনি স্পাউস ক্যাটাগরিতে চলে যেতে পারেন। এখন এই অ্যাপেন্ডিক্স, ইমিগ্রেশনের রুলের অ্যাপেন্ডিক্সের মধ্যে আপনি গেলে আপনি দেখবেন এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাপেন্ডিক্স ফ্যামিলি লাইফ বলেও করা হয়েছে, অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ বলেও কিন্তু করা হয়েছে। তো ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ক্ষেত্রে যদি আপনি আপনার ভিসা না থেকে থাকে, ভিসা থাকলে আমি বললাম যে সরাসরি আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন 29,000 পাউন্ড মেনটেনেন্স দেখিয়ে, এবং আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট, অ্যাকোমোডেশন এবং জেনুইননেস
অফ ম্যারেজ এটা দেখে আপনি অ্যাপ্লিকেশন করবেন। যদি আপনার ভিসা না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু হিউম্যান রাইটসে যেতে হবে। সেই হিউম্যান রাইটসে গেলে আপনাকে দেখাতে হবে এক্সেপশনাল গ্রাউন্ড। কিসে গ্রাউন্ড? যে আপনি, আপনার স্ত্রী বা স্বামী উনি ব্রিটিশ কিংবা ওনার এদেশে রিফিউজি স্ট্যাটাস আছে, এবং সেক্ষেত্রে ওনার জন্য এদেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল নয়। আবার যদি আপনার যেটা এখানে বলতে চাইছিলাম যে এটা কী হবে, এদেশ থেকে চলে গেলে ওনার জন্যে আপনাদের ফ্যামিলি লাইফটা কন্টিনিউ করতে গেলে ইনসারমন্টেবল অবস্টাকল আছে। এটা কি খুব বড় প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন আপনাদের ফ্যামিলি লাইফ কন্টিনিউ করতে। এক্ষেত্রে যদি আপনারা বিবাহিত না হন কিন্তু 2 বছর যদি একসাথে থাকেন তাহলেও কিন্তু আপনি দেখাতে পারেন যে 2 বছর আমরা একসাথে আসি এবং দেশে গেলে আমাদের ফ্যামিলি লাইফ কন্টিনিউ করা সম্ভব নয়। দেয়ার উইল বি ইনসারমন্টেবল অবস্টাকল, খুব বড় প্রতিবন্ধকতা আসবে। সেক্ষেত্রেও আপনি হিউম্যান রাইটসের বেনিফিট পেতে পারেন ফ্যামিলি লাইফে। আবার যদি আপনার কোনো বাচ্চা থেকে থাকে এবং যদি বাচ্চার জন্য আপনার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থেকে থাকে, বাচ্চার দেখভাল করার দায়িত্ব আপনার থেকে থাকে, সেক্ষেত্রে বাচ্চা যদি এই দেশে ব্রিটিশ হয় কিংবা 7 বছর দেশে থাকে সেক্ষেত্রেও আপনি ভিসা পেতে পারেন ওই গ্রাউন্ডে, আপনার বাচ্চার সাথে ফ্যামিলি লাইফ আছে বলে। একজন কলা যুক্ত হচ্ছেন, মনে হচ্ছে এটাই বা হয়তো বা আজকের অনুষ্ঠানের আমাদের শেষ কল। হ্যাঁ বলেন ভাইয়া, শুনছি। হ্যাঁ এখন পাচ্ছেন, এখন শুনছেন, এখন ভালো? জি শুনছেন? জি শুনছি, এখন বলেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। একটা ছেলে ওর লার্নিং ডিফিকাল্টিজ আছে, এটাকে বলে মডারেট লার্নিং ডিফিকাল্টিজ। জি। ফিজিক্যালি ভালো বাট ওর বুঝটা কম। জি। তো ও যদি দেশে শাদী করে তাহলে ওর হাজবেন্ড ওয়াইফ আনতে মানে কি লাগবে? ও পিআইপি পায়। যদি সে পিআইপি পায় সেক্ষেত্রে যেটা হবে তার এই 29,000 পাউন্ড বেতন দেখানো লাগবে না, কিন্তু স্টিল তাকে দেখাতে হবে অ্যাডিকুয়েট মেনটেন্যান্স কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, অ্যাডিকুয়েট মেনটেন্যান্সটা কি দেখাতে হবে? তার ঘর ভাড়া বা মর্গেজ দিয়ে তার ইনকাম সাপোর্টের লেভেল পয়সা রাখে কিনা। আমি বলবো 114-15 পাউন্ডের মতো সাপ্তাহিক ইনকাম তার আছে কিনা তার ঘর ভাড়া বা মর্গেজ বাদ দিয়ে। সেক্ষেত্রে সে মেনটেন্যান্সের রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করলো। তার ওয়াইফকে কিন্তু ইংলিশ টেস্ট দিতে হবে, অ্যাকোমোডেশন লাগবে এবং সম্পর্কটা জেনুইন, অর্থাৎ ওয়াইফকে কি কোনোভাবে ফুসলায় তাকে দেওয়া হয়েছে কিনা দেখতে হবে। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গিয়েছি। আজকে আমরা বেশ কতগুলো বিষয় নিয়ে কথা বললাম, কিছু আপডেটও দিলাম। তো যাই হোক, আমরা আবার